কোরআনের মতো একটা বিশাল আর প্রাচীন গ্রন্থ বুঝতে যাওয়াটা বেশ কঠিন মনে হতে পারে, তাই না? কিন্তু ভাবুন তো, যদি এমন একটা চাবি পাওয়া যায় যেটা দিয়ে এর হাজার হাজার শব্দকে মাত্র ৩টা ভাগে ফেলে দেওয়া যায়। আজকের এই আলোচনায় আমরা ঠিক সেটাই দেখব। আর এর শেষে কোরআনের ভাষাকে দেখার একটা একদম নতুন আর সহজ দৃষ্টিভঙ্গি তৈরি হবে। কোরআনে প্রায় ৭৭,০০০-এরও বেশি শব্দ আছে, মানে সংখ্যাটা শুনলেই তো মাথা ঘুরে যাওয়ার মতো। কিন্তু মজার ব্যাপার হলো, এই বিশাল শব্দভাণ্ডারকে চেনার জন্য এত কিছু জানতে হবে না, জানতে হবে শুধু একটা সংখ্যা, আর সেই জাদুকরী সংখ্যাটা হলো ৩। এটাই হলো সেই মাসটা কি যা কোরআনের ব্যাকরণ বোঝার দরজাটা খুলে দেয়। মানে হাজার হাজার শব্দের একটা জঙ্গল থেকে বেরিয়ে এসে চোখের সামনে যেন একটা পরিষ্কার গোছানো ম্যাপ চলে আসে। কিন্তু এই আইডিয়াটা ঠিক কিভাবে কাজ করে, চলুন সেটাই জেনে নেওয়া যাক। এখন মনে প্রশ্ন আসতেই পারে, আচ্ছা, এই ব্যাকরণের কাঠামো জানাটা এত জরুরি কেন? এটা কি শুধু ভাষাগত পাণ্ডিত্যের ব্যাপার? না, একদমই না। এর পেছনের কারণটা আসলে আরও অনেক গভীর। এটা হলো সরাসরি উৎসের সাথে একটা ব্যক্তিগত সংযোগ তৈরির ব্যাপার। এই কথাটাতেই কিন্তু মূল অনুভূতিটা লুকিয়ে আছে। যখন কেউ এটা উপলব্ধি করে যে এটা শুধু একটা বই না, বরং স্রষ্টার কাছ থেকে আসে একটা সরাসরি বার্তা, তখন প্রত্যেকটা শব্দকে ঠিকমতো বোঝার ইচ্ছাটা অনেক বেড়ে যায়। তখন এটা শুধু একটা টেক্সট পড়া থাকে না, এটা একটা কথোপকথন বোঝার চেষ্টা হয়ে দাঁড়ায়। এই যে আমরা ফাউন্ডেশন বা ভিত্তির কথা বলছি, এটার শক্তি আসলে কতটা? এটা বোঝার জন্য চলুন একটা খুব সহজ উদাহরণ দেখা যাক। এই প্রশ্নটা শুনলেই আমরা বুঝে যাব কেন মূল ভিত্তিটা জানা সবচেয়ে জরুরি। ব্যাপারটা ঠিক অঙ্কের মতো। ধরুন, কেউ যদি সাধারণ যোগ-বিয়োগই না জানে, তাহলে তার কাছে বীজগণিত বা ক্যালকুলাস তো হিজিবিজির সংকেত ছাড়া আর কিছুই মনে হবে না, তাই না? কোরআনের ক্ষেত্রেও ঠিক তাই। এর বেসিক ব্যাকরণটা জানা থাকলে এটা আর কঠিন অক্ষরের সমষ্টি মনে হয় না, বরং অর্থপূর্ণ শব্দ হয়ে ওঠে, যার সাথে সহজে একটা কানেকশন তৈরি করা যায়। আচ্ছা, তাহলে চলুন এবার মূল আলোচনায় আসা যাক। কোরআনের প্রত্যেকটা শব্দকে যে ৩টা ভাগে বা বলতে পারেন ৩টা বালতিতে ফেলা যায়, সেগুলোর নাম হলো ইসম, ফেল আর হার্ফ। এই ৩টে কনসেপ্টই হলো কোরআনের আরবি ভাষার পুরো কাঠামোর ভিত্তি। এখন এই আরবি নামগুলো শুনে হয়তো একটু কঠিন লাগতে পারে, কিন্তু বিশ্বাস করুন, এদের পেছনের আইডিয়াগুলো খুবই সহজ আর লজিক্যাল। চলুন প্রত্যেকটা বিভাগকে এবার একটু আলাদা করে ভেঙে দেখি আর বুঝি এরা একসাথে কিভাবে কাজ করে। তো আমাদের প্রথম বিভাগটা হলো ইসেম। ইংরেজিতে আমরা যাকে নাউন বা বিশেষ্য বলি, ইসেম তার চেয়েও অনেক বড় একটা ব্যাপার। যেমন আল্লাহ একটা নাম, তাই এটা ইসেম। আল-হামদু মানে প্রশংসা, এটা একটা আইডিয়া, এটাও ইসেম। এমনকি হুয়া মানে সে, এই যে সর্বনাম বা প্রোনাউন, এটাও কিন্তু ইসেমের মধ্যেই পড়ে। এই জন্যেই মূল উৎসের শিক্ষক বলেছেন ইসম হলো একটা বিশাল বড় বালতি, কারণ এর ভেতরে শুধু নাম বা জিনিস না, বরং সর্বনাম, বিশেষণ, এই সবকিছুই একসাথে চলে আসে। আর এটা আসলে আরবি ব্যাকরণের নিয়মগুলোকে অনেক সহজ করে দেয়। এবার আসি দ্বিতীয় বালতিতে, যার নাম ফেল। এটাকে আমরা সাধারণত ভার্ব বা ক্রিয়াপদ বলি, কিন্তু এখানে একটা দারুণ পার্থক্য আছে। আরবি ভাষার প্রত্যেকটা ফেলের ভেতরেই ৩টা তথ্য বিল্ট ইন থাকে। কাজটা কি, কাজটা কখন হয়েছে, আর কাজটা কে করেছে। দেখুন পার্থক্যটা কত পরিষ্কার। ইংরেজিতে যখন বলা হয় হেল্প, এটা দিয়ে শুধু কাজটা বোঝায়, কিন্তু আরবিতে একটা ফেল, যেমন নাসারা, এই একটা শব্দের মধ্যেই কিন্তু ৩টা জিনিস চলে আসে। কাজটা হলো সাহায্য, সময়টা হলো অতীতকাল, আর কর্তা হলো সে। মানে একটা শব্দেই প্রায় পুরো একটা বাক্যের ভাব। দারুণ না? আর আমাদের শেষ ক্যাটেগরিটা হলো হার্ফ। এই শব্দগুলোকে বলা যেতে পারে কানেক্টর বা হেল্পার ওয়ার্ড। এদের একা একা কোনো সম্পূর্ণ অর্থ হয় না, অন্য শব্দের সাথে যুক্ত হয়েই এরা একটা বাক্যকে অর্থপূর্ণ করে তোলে। এই শব্দগুলো নিজেরাই কিন্তু অসম্পূর্ণ। যেমন ধরুন, কেউ জিজ্ঞেস করল বইটা কই, উত্তরে যদি শুধু বলা হয় উপরে, তাহলে কি কোনো মানে দাঁড়ালো? না। কিন্তু যদি বলা হয় টেবিলের উপরে, তখন কথাটা সম্পূর্ণ হয়। হার্ফ ঠিক এইভাবেই কাজ করে, ইসম বা ফেলের সাথে জুড়ে গিয়ে বাক্যকে পূর্ণতা দেয়। তো থিওরি তো অনেক হলো, চলুন এবার একটু প্র্যাকটিক্যালি দেখি। এই যে নতুন কাঠামোটা আমরা শিখলাম, এটা ব্যবহার করে একটা সাধারণ বাক্যকে কিভাবে বিশ্লেষণ করা যায় সেটা এবার দেখা যাক। খুব সহজ, খুবই পরিচিত একটা বাক্য নিচ্ছি আমরা, আমি শিখছি। এখন কাজ হলো এই বাক্যের শব্দগুলোকে আমাদের ওই ৩টে বালতিতে ঠিক ঠিক জায়গায় ফেলা। তো প্রথম শব্দ আমি, এটা কোন বালতিতে যাবে? ইসম, ফেল নাকি হার্ফ? উত্তরটা কিন্তু খুবই সোজা। যেহেতু আমি একটা সর্বনাম বা প্রোনাউন, তাই এটা সোজা চলে যাবে ইসমের বালতিতে, কারণ আমরা তো আগেই জেনেছি ইসমের বালতিটা অনেক বড়।
আর শিখছি এখানে দেখুন একটা কাজ আছে শেখা, আবার একটা সময়ও আছে বর্তমানকাল। আর আমরা জানি কাজ আর সময় একসাথে থাকলেই সেটা কি হবে? একদম ঠিক, এটা হলো ফেল। দেখলেন তো কত সহজে আমরা বাক্যটাকে ভেঙে ফেললাম। তাহলে দেখুন, আমরা আলোচনাটা শুরু করেছিলাম ৭৭,০০০-এর বেশি শব্দের একটা বিশাল সংখ্যা দিয়ে, আর এখন সেটাকে নামিয়ে এনেছি মাত্র ৩টা সহজ ক্যাটাগরিতে। এটাই কিন্তু একটা শক্তিশালী কাঠামোর আসল ক্ষমতা। এই যে প্রক্রিয়াটা, একটা জটিল জিনিসকে নিয়ে সেটার প্যাটার্ন খুঁজে বের করে একটা সহজ কাঠামো তৈরি করা, এটা কিন্তু অসাধারণ একটা পদ্ধতি। আর এটা শুধু আরবি ভাষা বোঝার জন্য না, যে কোনো বড় সমস্যাকে সহজ করে ফেলার জন্যই কাজে লাগতে পারে। শেষ করার আগে শুধু একটা প্রশ্ন রেখে যেতে চাই। ভাবুন তো, আমাদের জীবনের অন্য জটিল বিষয়গুলোকে, যেমন সম্পর্ক, সমাজ বা বিজ্ঞান, সেগুলোকে যদি আমরা এভাবে সঠিক 3টা বালতিতে ভাগ করে ফেলতে পারতাম, তাহলে হয়তো অনেক কিছুই আরও পরিষ্কার হয়ে যেত, তাই না? এটা নিয়ে ভাবা যেতেই পারে।